আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান দেশে ফেরায় জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা বিশ্লেষকদের। সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জ। সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে চায় জামায়াত, বললেন ডাক্তার শফিকুর রহমান। চাঁদপুরে মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে নিহত 4, আহত 6। কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিসের। এবং মাঠে গড়ালো বিপিএল উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে 191 রানের টার্গেট দিয়েছে সিলেট টাইটান্স। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল 4:30টায় ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করেন তারেক রহমান। কবরের সামনে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সূরা ফাতিহা পাঠ করেন। এ সময় বিএনপির মহাসচিব সহ দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে 2006 সালের 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সাথে আগামী নির্বাচন, জুলাইয়ের চেতনা সমন্বিত রাখা, পতিত শক্তির ষড়যন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সম্প্রীতি নিশ্চিত করার নানা চ্যালেঞ্জ এখন তারেক রহমানের সামনে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির রাজনীতি পেরিয়ে তারেক রহমানের সামনে এখন জাতীয় নেতা হওয়ার সুবর্ণ সুযোগ। রিপোর্ট খালিদা হাসানের। গণঅভ্যুত্থান পরবর্তী এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় দেশে ফিরলেন তারেক রহমান। লাখো মানুষ তাকে স্বাগত জানিয়েছেন অকৃত্রিম ভালোবাসা আর বিপুল প্রত্যাশা নিয়ে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে প্রথমবার লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত পরিশীলিত এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বক্তব্যের মধ্যে কিন্তু কোনো কারো প্রতি কোনো বিরূপ মানসিকতা বা কাউকে কটাক্ষ করে কথা বলা, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে মানে ওখানে প্রতিফলিত হয়নি। অতীতে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের বিরূপ মানসিকতা, একে অপরের যে সমালোচনার মানে থাকবে, কিন্তু সমালোচনাটাকে মানে কাঙ্ক্ষিত মাত্রার মধ্যে না রেখে যে ধরনের আচরণ আমরা লক্ষ্য করতে পেরেছি, সেটা তারেক রহমানের প্রথম যে বক্তব্যটা দেখতে পেলাম সেই বক্তব্যের মধ্যে আমি সেটা লক্ষ্য করিনি। এবং আমার কাছে মনে হয়েছে যে উনি সবাইকে সম্মানের সাথেই বিবেচনা করেছেন। এই যে একটি ক্রান্তিকাল চলছে, সেই অবস্থায় এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ইতিবাচক মাইল ফলক হিসাবে আমি মনে করি। কারণ বাংলাদেশ একটা খুবই ক্রান্তিকাল অবস্থার মধ্যে দিয়ে এখন উত্তরণ হচ্ছে বাংলাদেশের, এবং
তার প্রোগ্রামে যেরকম লক্ষ লক্ষ মানুষ এসেছে, সুতরাং এটি আমি মনে করি যে তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা বা বিএনপির প্রতি যে মানুষের এখনও আস্থা যে একটি, এবং বিশেষ করে খালেদা জিয়ার আপসহীন নেত্রী সেই 90-এর গণঅভ্যুত্থান থেকে আমরা দেখেছি, তারই প্রতিফলন এই ব্যাপক উপস্থিতি। আমার কাছে মনে হয় যে এই বিপুল মানুষের সমাগম উপস্থিতি সেটা বিএনপি, খালেদা জিয়া এবং তারেক জিয়ার প্রতি মানুষের আস্থার প্রতিফলনই প্রকাশ করে বলে আমার কাছে মনে হয়। একই সাথে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের সামনে এখন অপেক্ষা করছে একাধিক বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেবল প্রত্যক্ষ নেতৃত্বে ফেরা নয়, তরুণ প্রজন্মের রাজনৈতিক মনোভাব বুঝে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে কার্যকর ও দায়িত্বশীল নেতৃত্ব দেওয়াই এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই সময়ে বাংলাদেশে গণতন্ত্র চর্চাটা খুব গুরুত্বপূর্ণ এবং একে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের উপস্থিতি হয়তোবা তাদের বিএনপির রাজনৈতিক দল নেতাকর্মীদেরকে অবশ্যই উজ্জীবিত করবে। পাশাপাশি আমি মনে করি যে আমাদের যে অন্যান্য গণতান্ত্রিক না যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের মধ্যে সুস্থ গণতান্ত্রিক চর্চা যে তৈরি হবে এবং একে অপরকে নিয়ে চিন্তা করা, মানে একে অপরের বিরোধিতা নয় বরং পরিপূরক হিসেবে ভাবনায় নিয়ে কাজ করা। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র, বহিঃশক্তির আগ্রাসন এবং জুলাই সম্প্রীতি ধরে রাখার ক্ষেত্রেও তারেক রহমানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিশ্লেষকরা বলছেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার মধ্য দিয়েই আগামী রাষ্ট্রনায়ক হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এখন তারেক রহমানের সামনে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। 3টি শর্তে যে কোনো রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে আসতে পারে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, যুবকদের বেকার ভাতা নয়, জামায়াতে ইসলামী সবার হাতে কাজ তুলে দিতে চায়। তিনি বলেন, গত 54 বছরে ক্যাম্পাসগুলোতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। এই কালো ছায়ার পতন ঘটাতে ছাত্র শিবিরের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। দুঃখের বিষয়, 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না, তাদের ক্যারিয়ারের কোনো গ্যারান্টি ছিল না। তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর কিছুদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশার কেন্দ্রে ফিরে এসেছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ন্যায়, অধিকার এবং পরিবর্তনের ডাক। ভোটের মাঠে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। পেশাজীবীদের এমন প্রত্যাশার কথা জানাচ্ছেন মিরাজউদ্দিন। আমি এখন কথা বলছি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ থেকে। আর কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশার কেন্দ্র বারবার উঠে এসেছে জুলাই গণঅভ্যুত্থানের সে আকাঙ্ক্ষা, ন্যায়, অধিকার আর পরিবর্তনের ডাক। জুলাইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিল বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ নাগরিক। সবার কণ্ঠে ছিল একটাই চাওয়া, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। আজ নির্বাচনের প্রাক্কালে সে একই আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায়।
পেশাজীবীরা বলছেন তারা চান এমন নেতৃত্ব যারা কর্মসংস্থান সৃষ্টি করবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। বিগত স্বৈরাচারী হাসিনা মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে। মানুষের ভোটাধিকারের যেই সাংবিধানিক যে অধিকার ছিল সেটা থেকে এই তরুণ প্রজন্ম সহ গোটা জাতিকে তারা বঞ্চিত করেছে। মানুষের এই সাংবিধানিক অধিকারটা যেন নিশ্চিত হয়, এজন্য সরকার অবশ্যই এই বিষয়ে সজাগ এবং সচেতন থাকবে। আমরা অবশ্যই চাই নিরপেক্ষ নির্বাচন হোক, অন্যান্য সরকারের মতো যেন এই সরকার মানে দুর্নীতি না করে, সেটাই আমাদের প্রত্যাশা, যাতে আমরা নিরাপদে ঘর থেকে বের হতে পারি। সুষ্ঠু নির্বাচন হতে হবে। আসলে এত বড় একটা গণ অভ্যুত্থান আমাদের মাধ্যমে, আমাদের ছাত্রদের মাধ্যমে একটি আমরা অভ্যুত্থান পেয়েছি। আমরা যদি এবারও আমরা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে না পাই, তাহলে অবশ্যই আসলে এই দেশ থেকে আমরা আর কি আশা করতে পারি। আসলে আমরা আশা রাখছি যেন নির্বাচনটা আসলেই সুষ্ঠু হয় এবং আমরা সর্বোচ্চ আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু হবে। নতুন ভোটার, নতুন প্রজন্ম, আমরা কোনো সময় ভোট দিতে পারি নাই, তো যাই হোক আমাদের সামনে একটা নির্বাচন, এই নির্বাচনে আমরা যে ভোট দিতে পারবো এটা আমাদের জন্য খুবই সুসংবাদ এবং ভালো লাগবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে ভোট কেন্দ্রে যেতে পারেনি অধিকাংশ ভোটার। এখন তারা বলছেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে এবার ভোট কেন্দ্রে যেতে অধীর অপেক্ষায় আছেন ভোটাররা। দেশের লোকজন যারা আছে তারা কেউ ঠিকমতো ভোট দিতে পারে নাই এবং আমিও দিতে পারি নাই। চিন্তা করতেছি ভবিষ্যৎ যেন আল্লাহর কাছে দোয়া করি যেন সুষ্ঠু নির্বাচন হয়, তাতে আমরা যেন অংশগ্রহণ করতে পারি, আমরা যেন ঠিকমতো ভোট দিতে পারি। আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা জনগণের অধিকার, আমরা সবাই ভোট যেন সুস্থভাবে সবাই দিতে পারি। জনগণের ব্যালটের মাধ্যমে এবং গণতান্ত্রিক সর্বোচ্চ সৌন্দর্য রক্ষার মাধ্যমে 12 তারিখে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যাশা রাখি যে নির্বাচনটা ফেয়ার হবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ডক্টর ইউনূসের যেই ইন্টারন্যাশনাল যেই ফেস ভ্যালু আছে, তার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া খুব জরুরি এবং সেই ব্যাপারে তিনি অত্যন্ত আন্তরিক থাকবেন বলেই আমরা বিশ্বাস করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের স্পষ্ট বার্তা, তারা এমন একটি নির্বাচন চান যেখানে ভোটাধিকার প্রয়োগ হবে নির্ভয়ে, ফলাফল হবে বিশ্বাসযোগ্য এবং প্রতিনিধিরা সাধারণ মানুষের কথা বলবেন সংসদে। জুলাই গণ অভ্যুত্থানের যে ন্যায্যতা ও জবাবদিহির কথা উঠেছিল, সে চেতনার প্রতিফলন ঘটবে ব্যালটের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা এদেশের মানুষের। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। 2025 সাল জুড়েই আদালত অঙ্গন ছিল আলোচনার অন্যতম শীর্ষে। বেশ কটি রায়, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আসে আপিল ও হাইকোর্ট বিভাগ থেকে। আর বছরের প্রথম দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একের পর এক মামলা। তবে বছরের প্রায় শেষ সময়ে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশের মধ্য দিয়ে জুলাই 24-এর মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল, যা ছিল বছরের আলোচনার শীর্ষে। পাশাপাশি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করা হয় ঘটনাবহুল এই বিদায়ী বছরে। এদিকে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। 23 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 2025 সালে আদালত চত্বরে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার বিস্তারিত থাকছে আরফিন মাসুদের রিপোর্টে। বাংলাদেশের ইতিহাসে 2025 সাল আলোচিত একটি বছর। বিচার বিভাগের জন্য বছরটি বেশ আলোচিত। চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য সাক্ষী হয়ে থাকবে বছরটি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বছরে দেওয়া হয় ঐতিহাসিক বেশ কিছু রায়। বছরের শেষের দিকে সবচেয়ে আলোচিত রায়টি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের 17 নভেম্বর এই রায় দেন ট্রাইব্যুনাল 1। এই রায়ে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড। আলোচিত এই মামলার বিচারিক কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
মামলাটির রায়ের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় দেয়া হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের আরও 12টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এর মধ্যে অন্তত 3টি মামলার বিচারিক কাজ প্রায় শেষের পথে। চলমান রয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় আলোচিত মানবতাবিরোধী অপরাধের আরও পৃথক 2টি মামলা। এদিকে বিদায়ী 2025 সালে সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে 14 বছর পর সংবিধানে আবারও ফিরে আসে দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 20 নভেম্বর এ রায় দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে এ রায় কার্যকর হবে 14শ জাতীয় সংসদ নির্বাচন থেকে। 2011 সালে 13শ সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে 8 জন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিদায়ী বছরের 4 সেপ্টেম্বর আরও একটি আলোচিত মামলার রায় দেন আপিল বিভাগ। রায়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। সর্বসম্মতভাবে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ সহ রায়টি দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। বিদায়ী বছর 2025-এর প্রায় শেষ প্রান্তে এসে 30 নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারির মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের 26 বছর পর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ। আর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে 11 ডিসেম্বর যাত্রা শুরু করে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়। আইনজ্ঞরা মনে করেন এর মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুসংহত হবে গণতন্ত্র। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আজ এই তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান। বৃহস্পতিবার গভীর রাতে এই 2 লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এমভি জাকির সম্রাট 3। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিল লঞ্চটি। এ সময় ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার 9-এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের এক পাশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় প্রাণ হারান 2 লঞ্চে থাকা অন্তত 4 যাত্রী। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে 9,300 ফিলিস্তিনি আটক রয়েছেন। এসব বন্দী ও আটক ফিলিস্তিনিদের অনাহারে রেখে নির্যাতন চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে না। সংস্থাটি জানায়, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নজিরবিহীন নির্যাতন ও দমনের শিকার হচ্ছেন। বন্দীদের প্রতিদিন শারীরিক আঘাত করা হচ্ছে। নির্যাতনে কাঁদানো গ্যাস, বৈদ্যুতিক শক, রাবার বুলেটও ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। দেশটির কারাগারে নারী বন্দীদের ওপরও চলছে মারধর, চোখ বেঁধে রাখা, ঠান্ডায় ফেলে রাখার মতো বর্বরতা। বন্দী থাকা 350 শিশুকে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে না দেয়া, মারধর ও অনাহারে রাখার অভিযোগ করেছে সংস্থাটি। প্রিজনার্স মিডিয়া অফিসের সর্বশেষ এই প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় উৎসব বড়দিনে দেয়া প্রথম ক্রিসমাস ভাষণে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরাসরি ও স্পষ্ট বক্তব্য দেন পোপ লিও চতুর্দশ। এই অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে চলা হলেও এবছর গাজার যুদ্ধ ও মানবিক বিপর্যয় তার ভাষণের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
বৃহস্পতিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে পোপ লিও প্রশ্ন তোলেন, আমরা কিভাবে গাজার তাঁবুগুলোর কথা না ভাবি, যেগুলো সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি, বাতাস ও শীতের মুখে ঠেলে দিয়েছি। নাইজেরিয়ার আইএস অধ্যুষিত অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে জঙ্গি গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশ ও নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে ওয়াশিংটন। হামলায় এখন পর্যন্ত প্রাণহানি সংক্রান্ত তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আইএস। খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে সপ্তাহখানেক আগেই নাইজেরিয়ার সামরিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 1 দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়ার বহু অঞ্চলে শক্ত ঘাঁটি ধরে রেখেছে আইএস, বোকো হারামের মতো উগ্র সশস্ত্র গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিরাট অংশ জুড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 3 জন নিহত হয়েছেন। গতকাল বড়দিনের রাতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল লস অ্যাঞ্জেলসের কাউন্টির কয়েকটি স্থানে 27 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া বন্যার ফলে বিভিন্ন স্থানে গাড়িতে আটকে পড়া লোকদের বাঁচাতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বুধবার লস অ্যাঞ্জেলসে এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর গ্যাভিন নিউসম। গতকাল ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে প্রায় 1 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা আঘাত হানতে পারে। তাজিকিস্তান আফগানিস্তান সীমান্তে তাজিক সীমান্ত রক্ষীদের সঙ্গে আফগান অনুপ্রবেশকারীদের সংঘর্ষে অন্তত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী একথা জানিয়েছে। তাজিক সীমান্তরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভারী অস্ত্রে সজ্জিত আফগান অনুপ্রবেশকারীরা তাজিকিস্তানের শামসিদ্দিন সোখিন জেলার কাবু গ্রামে ঢুকে পড়ে এবং বুধবার তাদের অবস্থান চিহ্নিত করা হয়। তাজিক সীমান্ত রক্ষী বাহিনী জানায়, আফগান অনুপ্রবেশকারীরা তাজিকিস্তানের একটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে 2 সীমান্ত রক্ষীকে হত্যা করে। এ সময় তাজিক সীমান্ত রক্ষীদের সঙ্গে আফগান অনুপ্রবেশকারীদের সংঘর্ষে 3 অনুপ্রবেশকারীও নিহত হন। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বারের মতো তাজিকিস্তানে আফগান অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ ঘটনা ঘটল। পারমাণবিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনী হিসেবে পারমাণবিক সক্ষম সাবমেরিন থেকে উৎক্ষেপিত একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে K4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তনমের উপকূলে। ক্ষেপণাস্ত্রটি 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ক্ষেপণাস্ত্রটি 2.5 টন পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য তৈরি করা হয়েছে। K4 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল SLBM গত বছরের 29 আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশনিং করা হয়। এর মধ্য দিয়ে স্থল, আকাশ এবং সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশগুলোর একটি ছোট গ্রুপের অংশ হয়ে ওঠে ভারত। আবারও দেশের খবর। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষে নগরীর পাথরঘাটা রানী মেরি চার্চে ছিল সবচেয়ে বড় আয়োজন। গভীর রাত পর্যন্ত বিশেষ প্রার্থনার পাশাপাশি চলে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষ ছাড়াও বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবে যোগ দেন। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। চট্টগ্রামে গতকাল রাতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পাথরঘাটার রানী মেরি গির্জায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। গির্জায় প্রাঙ্গণে গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন।
চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মানুষ যোগ দেন এই উৎসবে। ভালো লাগছে, 2 বছর পর আমরা আবার এই ইভিনিংয়ে সবার সাথে গ্যাদার হতে পেরেছি, তো এটা আমার জন্য অনেক প্লেজার। আমরা এক হতে পেরেছি, এনজয় করতেছি, ফ্যামিলির সাথেও করেছি, এখন সবার সাথে করছি। আমরা চাই দেশে আবার শান্তি ফিরে আসুক, আগের মতো অনেকটা বলতে গেলে করোনার আগের সময়টাই থেকে আমরা যেরকম আনন্দ করতাম প্রত্যেকটা উৎসবে ধর্ম বিভেদ ছেড়ে আগের মতোই যাতে আমরা আবার শান্তিতে থাকতে পারি। যিশুর গোয়ালঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে আলোকসজ্জায় সাজানো হয় বিভিন্ন ভবন ও স্থাপনা। উৎসবে প্রধান আকর্ষণ ছিল শিশুদের আনন্দ, সান্তা ক্লজের কাছ থেকে উপহার নেওয়া। শুধু খ্রিস্টান সম্প্রদায় নয়, উৎসবে যোগ দেন অন্য ধর্মের মানুষও, যা পরিণত হয় এক সম্প্রীতির মিলন মেলায়। গির্জা প্রাঙ্গণে আয়োজিত ছোট মেলা আর স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সব মিলিয়ে পাথরঘাটার দিনটি ছিল আনন্দের রঙে রঙিন। স্যান্ডেলসের কাজ হলো ছোট বাচ্চাদেরকে গিফট দেওয়া, বড়দিনের আনন্দটা ছড়িয়ে দেওয়া। সেটা আমি করতে পারতেছি, আমার খুব ভালো লাগছে। আমি নিজেও খুশি, সব বাচ্চারা আমাকে দেখেও খুশি। হিংসা বিদ্বেষ বলে সবাই যেন মিলেমিশে থাকতে পারে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বড়দিনে করা হয় বিশেষ প্রার্থনা। বিশেষভাবে আমরা প্রার্থনা করছি এবার যাতে আমাদের আগামী বছর আরও সুন্দর হয়, আমরা সার্থকভাবে আমরা চলতে পারি, এই দেশকে গড়তে পারি। এই দেশের মধ্যে আমরা যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী মানুষ বাস করি, সবাই আমরা মিলেমিশে শান্তিতে বাস করতে পারি। আমরা এই মুক্তির জন্য, শান্তির জন্য যা কিছু করণীয় আছে প্রত্যেকটা ধর্মেই সেটা নির্দেশনা দিয়ে থাকে। আমাদের খ্রিস্ট ধর্মেও সেই নির্দেশনা আছে। প্রত্যেকেই যেন যার যার ধর্ম অনুসারে সেই শান্তির পথ অবলম্বন করে এবং শান্তির জন্য যা কিছু শিক্ষা দীক্ষা রয়েছে সেগুলোই যেন মানুষ অনুসরণ করে। এই দেশের শান্তির জন্য অনেক প্রার্থনা করেছি, যাতে আমাদের দেশের সমস্যাগুলো ধীরে ধীরে একটা সমাধানের দিকে যায় এবং মানুষ যেন শান্তিপূর্ণ একটা জীবন এখানে উপহার পায়। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক সমাজের সর্বত্রে, এমন প্রত্যাশায় তারা উদযাপন করেছেন বড়দিন। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6:31 এবং সূর্যাস্ত 5:17। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 5:14, জোয়ার বেলা 11:53 এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা 5:54।